সংখ্যা কমেছে, জনসংখ্যা বেড়ে হয়েছে 16 কোটি, কিন্তু বাংলাদেশের এখন কোনো মানুষকে না খেয়ে থাকতে হয় না, বরং বাংলাদেশ ধান উৎপাদনের রেকর্ড তৈরি করে, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এ থেকেই শুধুমাত্র আমরা কল্পনা করে নিতে পারি আজকের কৃষকরা আর অবহেলিত নেই। মাননীয় সভাপতি, আমরা খুব স্পষ্ট করে গেছি যে অবহেলিত মানে হচ্ছে যে যে অবস্থায় আছে তাকে আরও নিচে নেমে দেওয়া, তার কখনোই কোনো উন্নতি হয় না। আমরা বলতে চাচ্ছি না, মোটেও অবহেলিত না, কৃষকের দুর্দশা আছে কিন্তু সেটা ক্রমাগত কমছে, কৃষকের অবনতি ক্রমাগত কমছে, উন্নতির দিকে আসছে। কৃষকের অর্থনৈতিক দুর্দশা ছিল, সেটি ক্রমাগত উন্নতির দিকে আসছে। আর এ থেকেই মনে করা যায় যে কৃষকের প্রতি আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং কৃষকের এই অবস্থাকে উত্তরণের জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। সুতরাং কোনো অবস্থাতেই আজকের কৃষক বড়ই অবহেলিত নয়, বরং আজকের কৃষক বড়ই সুদৃষ্টি সম্পন্ন এবং আজকের কৃষক বড়ই সুপ্রসন্ন। অনেকখানি অংশে তাদের প্রতি আমরা দৃষ্টি দিয়েছি বলে মাননীয় সভাপতি আমাদের বিরোধী প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলেছিলেন একজন রিক্সা চালকের কথা, যিনি মজুরি না পেয়ে একসময় চলে আসেন শহরে। পরিসংখ্যান কিন্তু তা বলে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য যদি আমরা নেই, 2010 সালে এসে একজন কৃষকের দৈনিক মজুরি কিন্তু প্রায় কৃষি মজুরি 300 টাকা, যা প্রায় 10 কেজি চালের সমান। 2006 সালে যেটি ছিল 125 টাকা, যা প্রায় 4.5 কেজি চালের সমান। আর 2000 সালে যেটি ছিল 65 টাকা, যা সেই সময়কার 4.87 কেজি চালের সমান। সুতরাং কৃষি শ্রমিকের মূল্য বেড়েছে, মজুরি বেড়েছে, আর সেই কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে বলেই আজকে কিন্তু কৃষকদের ওই রকম করে রিক্সা চালাতে হয় না, বরং যিনি রিক্সা প্রকৃতভাবেই চালান তারও মজুরি বেড়েছে। সেটি আজকে আমরা পথে নামলেই বুঝতে পারি। মাননীয় সভাপতি, শ্রমিকদের অবহেলা করা হয়, শ্রমিকদের একদমই গুরুত্ব দেওয়া হচ্ছে না, বড়ই অবহেলিত এই কথাটি বলার কোনো সুযোগ নেই, বরং ক্রমাগত আমরা তাদের উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আমাদের তৃতীয় বক্তা এসে বিপক্ষ দলের প্রথম জায়গা থেকে উনি সরে এসেছেন। বিপক্ষ দলের প্রথম বক্তা এসে বললেন যে একদমই তারা অবহেলিত। তৃতীয় বক্তা এসে উনি বললেন যে না, নীতি নির্ধারণী পর্যায়ে কোনো সমস্যা আমরা দেখছি না, বাস্তবায়নের ক্ষেত্রে শেষের দিকে আমরা সমস্যা দেখছি। যেখানে নীতি নির্ধারণী পর্যায়ে কোনো সমস্যা থাকে না, তখন ধরে নিতে হয় যারা সঠিক নীতি নীতি প্রণয়ন করতে পারে তারা বাস্তবায়নের ক্ষেত্রেও নিজেদেরকে আরও খানিকটা আপডেট করতে পারে, আরও খানিকটা আধুনিক করতে পারে। সেটির প্রমাণ আমরা দেখেছি। যখন 10 টাকা দাম করে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার কথা হয়েছিল, তখন অনেক ব্যাংক খুলতে চাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারিতে সেটি খুলতে সবাই বাধ্য হয়েছে। আমরা এখানে বলতে পারি যে নীতি নির্ধারণী পর্যায়ের যে নীতি প্রণয়ন করা হয় তা বাস্তবায়নের জন্যও যথেষ্ট পরিমাণ গুরুত্ব বাংলাদেশে এই সময়ে কৃষকদেরকে দেওয়া হচ্ছে। মাননীয় সভাপতি, খুব সহজেই আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি। তারা গুদামের ধারণ ক্ষমতার কথা বলেছিলেন, একটু তথ্য দিই। 2009 সালে প্রায় 15 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম ছিল, বর্তমান সময়ে এসে সেটি 16,50,000 টনে উন্নীত করা হয়েছে। 1.5 লাখ টন কিন্তু বেড়েছে। আমরা কিন্তু গুরুত্ব দিয়েছি, আমরা সমস্যাটা উপলব্ধি করতে পেরেছি। তারা বলেছেন কৃষক রাস্তায় টমেটো ঢেলে প্রতিবাদ করে, কৃষক কিন্তু প্রতিবাদ করাটা শিখেছে। একসময় কিন্তু কৃষক ওই টমেটো ঢেলে ফেলেই দিত, কখনো প্রতিবাদ করতে পারতো না। সেই কৃষক আজকে টমেটো ঢেলে প্রতিবাদ করা শিখেছে, যার কারণে কিন্তু 1.5 লাখ টন বেশি মজুদ সম্পন্ন গুদাম আমরা তৈরি করতে পেরেছি। আরও প্রায় 2,20,000 টন গুদাম বর্তমানে প্রস্তুতাধীন, নিয়ন্ত্রণাধীন, নির্মাণাধীন। সুতরাং আমরা বলতে পারি না যে অবহেলিত, বরং বলতে পারি আমরা গুরুত্ব দিচ্ছি এবং ক্রমাগত একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার 100 কোটি মার্কিন ডলারের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য। আমরা কৃষিখাতে ভর্তুকির কথা বলেছি, বিনামূল্যে সার দেওয়া হচ্ছে, বীজ দেওয়া হচ্ছে। আমরা যদি উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা চিন্তা করি, আমাদের প্রথম বক্তা এসে বলেছিলেন বিপক্ষ দলের যে তিনি কৃষকের ছেলে, তিনি যদি কৃষকের ছেলে হন এবং যদি সেই কৃষিকে ভুলে না যান, তাহলে তিনি নিশ্চয়ই জানেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পর্যায়ে তারা কতখানি কাজ কৃষকদেরকে নিয়ে করছে। IPM ক্লাব করছে, কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিনামূল্যে সার দেওয়া হচ্ছে, বীজ দেওয়া হচ্ছে, জ্বালানি তেলের জন্য টাকা সরবরাহ করা হচ্ছে, তাদের কৃষি খামারে এসে প্রদর্শনী খামার করা হচ্ছে এবং তাদের তত্ত্বাবধানে। সুতরাং কোনোভাবেই বলতে পারি না যে কৃষক অবহেলিত, কৃষককে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে, বরং কৃষককে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি। বড়ই অবহেলিত মোটেও নয়, বরং কৃষক আজকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সমগ্র রাষ্ট্রযন্ত্র, সরকার সবাই কাজ করছে। ছোট্ট একটি উদাহরণ না দিলেই, মানে তাদের সম্পর্কে না দিলেই নয়। তারা এসে বললেন যে বর্তমান সরকারের এই 4 বছর এসে তারা আশার আলো দেখছেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃষির আশার আলো বললেন। শুধুমাত্র এই 4 বছর কেন বললেন? এর আগে 5 বছরে একই জন প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রী ছিলেন, সেই 5 বছরকে তারা কেন আশার আলো দেখতে পেলেন না আমরা বুঝলাম না। কেন এই স্ববিরোধী বক্তৃতা তারা দিয়ে গেলেন আমি বুঝতে পারিনি। মাননীয় সভাপতি, আজকে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। মাননীয় সভাপতি, কিছুকাল আগেও একজন মানুষ একটি আম খেয়ে সেই বীজটি রোপণ করার পরে একজন কৃষকের আম গাছ হতো 5 বছর পরে। আজকের কৃষক জানে না এটি কলম করতে হয়, যে আম গাছে যে আমটি রয়েছে ওই আমটি সহ তিনি আরেকটি চারা রোপণ করতে পারেন এবং 1 বছর পরেই গাছের চারা পেতে পারেন। এরকম ক্ষেত্রে প্রচুর বৈপ্লবিক পরিবর্তন আজকে কৃষিক্ষেত্রে হয়েছে, কৃষি গবেষণা হয়েছে কৃষিক্ষেত্রে। তাই আমরা কখনোই বলতে পারবো না যে কৃষকরা আজ অবহেলিত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাজিদুর রহমান।
এখন যুক্তি খণ্ডন পর্ব। প্রত্যেক দলনেতা 2 মিনিট করে সময় পাবেন। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে দলনেতা কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াদ আল মেহেদি। মাননীয় সভাপতি, আপনাকে আবারও নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। তৃতীয় বক্তার কথা শুনছিলাম, মনে হচ্ছিল কোনো রাজনৈতিক নেতার বক্তব্য শুনছি। কারণ মাননীয় সভাপতি, আজকে খুব হাসি লাগলো মাননীয় সভাপতি, কৃষক নাকি প্রতিবাদ করতে শিখেছে। প্রতিবাদ করতেই থাকবো, টমেটো ঢালতেই থাকবো, প্রতিশ্রুতি হতেই থাকবে, শুনতেই থাকবো মাননীয় সভাপতি। বাস্তবায়নটি আর হবে না, কারণ আমার সিস্টেমে সমস্যা আছে। মাননীয় সভাপতি, আজকে অসংখ্য মানুষ নাকি আজকে আমাদের দেশে, বাংলাদেশে, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকরা নাকি না খেয়ে নেই মাননীয় সভাপতি। আকাশছোঁয়া দালানের জানালায় দাঁড়িয়ে যদি আমি নিচের দিকে তাকাই, সেই মানুষগুলো কিভাবে কষ্টে আছে আজকে আমি বুঝবো না। আমি চলে যাই লালমনিরহাটে, আমি চলে যাই রাজশাহীর পবাতে মাননীয় সভাপতি, আজকে চলে যাই মংলাতে, যে জায়গাতে নোনা পানি ঢুকে গিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো কৃষকরা আজকে কি অবস্থায় আছে। সেই বাস্তব জায়গাটি থেকে মাননীয় সভাপতি তথ্য উপাত্ত দিচ্ছি। মাননীয় সভাপতি, তারা যদি এতই যুক্তি প্রমাণ তথ্য উপস্থাপন করে থাকেন, একটি তত্ত্ব কেন দিলেন না? যে জায়গাটিতে আমরা ফিজিওক্রেসি নামে একটি তত্ত্ব দিয়েছিলাম, সেই তত্ত্বের জায়গাটি আজকে তাদের শূন্য পরিলক্ষিত হয়েছে। তাদের দুর্গের সবচেয়ে বড় ফাটলটি ছিল এটি। দ্বিতীয় পর্যায়ে মাননীয় সভাপতি, 3টি প্রশ্ন করব, আশা করি যুক্তি খণ্ডন পর্বে জবাব দিয়ে যাবেন। প্রথমত, সামাজিক পদমর্যাদার দিক থেকে কৃষকরা আজকের বাংলাদেশে কতটুকু সম্মানজনক অবস্থানে আছেন? এটি কি কৃষকদের জন্য অবহেলা নয়? তারা আজকে অবস্থানে নেই। মাননীয় সভাপতি, বর্তমান সময়ে কৃষকদের কতটুকু অর্থনৈতিক সক্ষমতা রয়েছে একবিংশ শতাব্দীর পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য? তৃতীয়ত, বর্তমান সময়ে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, কৃষি পেশার প্রতি আমাদের কতটুকু আন্তরিকতা রয়েছে? আমরা কতজন সেই পেশায় যেতে চাই? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, দ্বিতীয় বক্তা আসলেন, দ্বিতীয় বক্তা এসে কি করলেন? দ্বিতীয় বক্তা এসে তার বক্তব্য উপস্থাপন করলেন এবং বেশ তথ্য প্রযুক্তির কথা বললেন, ওয়েবসাইটের কথা বললেন। যে কৃষক লিখতে কলম ভাঙে এবং যে কৃষকের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে মাননীয় সভাপতি আজকে কৃষকরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারে না, তৃণমূল পর্যায়ে তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা না নিয়ে আমি একটা ওয়েবসাইট চালু করে দিলাম এবং কৃষকরা উন্নত হয়ে গেল। এটি কি এতই সোজা? আজকে আমার কাছে বোধগম্য নয়। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে ওয়েবসাইটের ব্যবহারের কথা বলা হয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে ব্যবহারের কথা বলা হয়েছে। মাননীয় সভাপতি, আজকে যখন বুকের মাঝখানে কষ্ট অনুভব করি, যখন একজন কৃষক পাট চাষের কথা বলার সময় বলেন আগামী বছর আর পাট চাষ করবো না, পাটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো কারণ উপযুক্ত মূল্য পাইনি, তখন আসলেই কষ্ট লাগে। বলতে ইচ্ছে হয়, না থাকা সত্ত্বেও ইচ্ছে, যে কৃষকরা আজকে বাংলাদেশের বড়ই অবহেলিত। বিষয়টি যাতে আমাদের পক্ষে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিয়াদ আল মেহেদি তার বক্তব্যের জন্য। এখন বিপক্ষের দলনেতা খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বায়েজিদুর রহমান। মাননীয় সভাপতি, পক্ষ দলের দলনেতা যখন বুকে হাত দিয়ে বেশ খানিকটা ভাবাবেগের সঞ্চার করে অনেক কথা বলছিলেন, তখন স্পষ্টতই তিনি আমাদের অনেক যুক্তিকে গোপন করে যাচ্ছিলেন কিংবা অস্বীকার করে যাচ্ছিলেন। বাস্তবায়ন যে হয়েছে তৃণমূল পর্যায়ে এসে, সেটি আমরা কিন্তু অনেকগুলো নিদর্শন দেখিয়েছি। আমরা 10 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছি, আমরা গুদাম বেড়েছে সে কথা বলেছি, তিনি সেটি অস্বীকার করেছেন। মাননীয় সভাপতি, একটু ছোট্ট কথা বলি, রংপুর অঞ্চলে বা ওই অঞ্চলে আমরা মঙ্গার কথা শুনতাম আগে, মঙ্গা শব্দটি প্রায় ভুলে গেছি আমরা, মঙ্গা শব্দটি নেই, কৃষকের উন্নয়ন ঘটেছে। উনি একটি তত্ত্বের নামের কথা বলেছেন, যে তারা একটি তত্ত্বের কথা বলেছেন। আমরা শুধু ওনাদের তত্ত্বের নামটা শুনলাম, সেই তত্ত্বটা কি একবার ওনাদের ব্যাখ্যা শুনলাম না, একবার ওনাদের স্পষ্ট করে গেলেন না কি তত্ত্ব, শুধু একটি নাম বলে গেলেন। সামাজিক পদমর্যাদার কথা বলেছেন, তাদের প্রথম বক্তা এসে বলেছিলেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এই কবিতাটি যখন তাদের মুখ থেকে প্রথম শুনেছিলাম, তখন মনে হয়েছিল যে সামাজিক পদমর্যাদার কৃষকের কিছুটা হলেও বেড়েছে, এটা তারা অন্তত পক্ষে অনুমান করতে পারবেন। আমার মনে হয় না তারা অনুমান করতে পেরেছেন। বলেছেন লিখতে যে কৃষকের কলম ভাঙে, উনি মনে হয় জানেন না ইউনিয়ন পর্যায়ে যে তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে, তাতে সরকার একজন প্রশিক্ষিত তথ্যকর্মী ওখানে বসিয়েছেন। কৃষক এসে বলবেন আমার এই সমস্যা, উনি ইন্টারনেটে বসে বসে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে তারপরে তাকে একটি সমাধানপত্র দিয়ে দেবেন, সেইটি কৃষক বাস্তবায়ন করবে। মনে হয় উনি জানেন না। মাননীয় সভাপতি বলেছেন, উনি একদম প্রথমেই বলেছিলেন যে তিনি একজন কৃষকের সন্তান, এটি তার গর্ব নাই। আমি বলছি মাননীয় সভাপতি, এটি আমাদের গর্ব। এটি আমাদের গর্ব এ কারণে যে আমরা 16 কোটি মানুষের খাবার দিচ্ছি মাননীয় সভাপতি, আর এটি আমাদের গর্ব এ কারণে যে আমরা সংগ্রাম করি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি বলেছেন
মৌল ও মানবিক অধিকার থেকে বঞ্চিত, মোটেও মৌল মানবিক অধিকার থেকে বঞ্চিত নয়। বাংলাদেশের মানুষের সামগ্রিক যদি অবস্থান কল্পনা করেন তাহলে কৃষকরা অনেক এগিয়েছে, তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক প্রতিভা অনেক এগিয়েছে। আজকে একজন কৃষকের ছেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত হতে পেরেছে, এটি তাদের আর্থসামাজিক অবস্থার ক্রমাগত অবনতির লক্ষণ নয়। মাননীয় সভাপতি রাস্তায় ফেলে প্রতিবাদ করার কথা বলেছিলেন। মাননীয় সভাপতি প্রতিবাদ করেছেন বলেই গণমাধ্যমে এসেছে বলেই সচেতনতা তৈরি হয়েছে বলেই টনক নড়েছে সরকারের টনক নড়েছে বলেই নীতি নির্ধারণী পর্যায়ে আজকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তা বাস্তবায়নের পথ খুলেছে। মাননীয় সভাপতি আমি একটু সময় চাচ্ছি মাননীয় সভাপতি। আর এজন্যই তারা বলেছেন যে আজকে চাষাভুষা বলে গালি দেওয়া হয় কৃষককে। মোটেও সেই কথাটি এখন আর সত্য নয়। আজকে কৃষককে চাষাভুষা বলে আর গালি দেবার দিন নেই, বরং কৃষককে আজকে সম্মান করা হয়, কৃষককে নিয়ে আন্তর্জাতিক জাতীয় ফোরামে কথা বলা হয়। মাননীয় সভাপতি, সেই পরিবেশটি এখন বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলাদেশের সামগ্রিক আর্থ সামাজিক পরিস্থিতির পরিবর্তন করে আমরা এমন একটি জায়গায় নিয়ে আসতে পেরেছি অন্তত, যখন কৃষক সম্পর্কে চিন্তা করা হয় যে এই কৃষকের উন্নয়ন করা দরকার। সুতরাং আমরা বলতে পারি না অবহেলিত মাননীয় সভাপতি, বরং বলতে পারি যে আমরা বরং তাদেরকে যথাযথ গুরুত্ব দেওয়া শুরু করেছি বা দিচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আসলে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা উন্নতির দিকে যাচ্ছি। এটা আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। এই কৃষি প্রধান দেশে আমাদের জনসংখ্যার 80% কৃষক। এই কৃষকের যে উন্নতি, এটা আমরা সবাই বলি, সবাই চাই। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু যে স্বাধীন হওয়ার পরে উনি এসে যে কৃষি বিপ্লবের কথা বলেছেন, সবুজ বিপ্লবের কথা বলেছেন, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। কারণ এখানে যে সরকারের পরিবর্তন হয়, কিন্তু সেই সরকার তারা যে সমস্ত এজেন্ডা নিয়ে সরকার পরিচালনা করেন এবং কৃষিকে তারা যেভাবে প্রাধান্য দেওয়া দরকার সেভাবে কিন্তু দেননি। কিন্তু এক সরকার আসে, তারা একভাবে চলে, আর এক সরকার এসে সেটা অন্যভাবে চলে। সেই ধারাবাহিকতা নেই। কারণ এখানে বক্তব্য আপনারা দিয়েছেন, অনেকে বলেছেন যে সরকারি আসুক কৃষি বান্ধব হতে হবে। এটা আমিও বিশ্বাস করি। কৃষি বান্ধব না হলে এই দেশের কৃষির উন্নতি হবে না। কারণ এখানে কৃষকের যে ন্যায্য দাবি, কিন্তু সেটা কিন্তু তারা পাচ্ছে না ঠিকমতো। কারণ এটা বাস্তব। আজকে বর্তমান সরকার তারা কৃষি উন্নয়ন জন্য অনেক কিছু করছেন। কারণ অতীতের সরকারগুলি আমরা দেখেছি, এখানে বলা হয়েছে, এটা আমিও বিশ্বাস করি, যে আদমজি জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। যে পাট সোনালী আঁশ, এই সোনালী আঁশ আর নেই। কেন সেটা বন্ধ করা হলো? কিন্তু কৃষক পাট উৎপাদন করতে পারছে না। যদি পাট উৎপাদন করতে পারতো তাহলে সেখান থেকে তার একটা আয় বাড়তো, কিন্তু সেটা হচ্ছে না। এখানে বন্টন ব্যবস্থা, কৃষি পণ্য বন্টন ব্যবস্থা সেরকম নাই। এখানে কৃষকরা যে এই যে মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা সব খেয়ে ফেলে। সেই কৃষক তার ন্যায্য পাওনা পাচ্ছে না। এটা কিন্তু বাস্তবতা, এটা অস্বীকার করা চলবে না। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে কৃষিকে যদি আমরা উন্নয়ন করতে পারি, কৃষি খাতকে উন্নয়ন করতে পারি, তাহলে কৃষকের উন্নতি হবে এবং জাতি আরও অগ্রগতির দিকে যাবে। এটা আমাদের অবশ্যই ভাবতে হবে। কারণ যে সরকার, আমার বক্তব্য হচ্ছে যে সরকারই আসুক না কেন, কৃষিকে তার উন্নতির দিকে নিয়ে যেতে হবে এবং এটাকে প্রায়োরিটি দিতে হবে, কৃষি খাতকে প্রায়োরিটি দিতে হবে, তাহলেই সম্ভব। ইতিমধ্যে আমার হাতে ফলাফল এসেছে। আসলে সবাই তো জিতবে না, এক দলই বিজয়ী হবে। তা আমি ঘোষণা করছি ফলাফল। বিজয়ী দল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা কবি জসিমউদ্দিন হলের দলনেতা জিয়াদ আল মেহেদি। আজকে বিতর্ক প্রতিযোগিতা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।